আপনি যদি মনে করেন নেপচুন বা কুইপার বেল্টটি আমাদের সৌরজগতের শেষ সীমানা, তাহলে আপনি ভুল ভাবছেন। সৌরজগতের একদম শেষ প্রান্তে অপেক্ষা করছে এক রহস্যময় আধার রাজ্য, ওর্ট ক্লাউড, যেখানে অজস্র বরফের পাহাড় নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে 1 বছর। আমাদের সৌরজগতের শেষ প্রান্ত কোথায় এবং সেখানে কি আছে, সেই সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নেপচুন অতিক্রম করতে আমরা একটা নতুন জগতে প্রবেশ করি, যার নাম কুইপার বেল্ট। সূর্য থেকে প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার দূরে শুরু হয়ে 7.5 বিলিয়ন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এর পুরুত্বই সূর্য থেকে নেপচুনের দূরত্বের সমান। এর মধ্যে লক্ষ লক্ষ মহাজাগতিক বস্তু আছে, যেগুলো মূলত বরফ, শিলা এবং জমাট বাঁধা গ্যাসে তৈরি। কুইপার বেল্টের সবথেকে জনপ্রিয় বাসিন্দা হলো প্লুটো, যাকে একসময় নবম গ্রহ হিসেবে গণ্য করা হতো, কিন্তু 2006 সালে একে গ্রহের পথ থেকে নামিয়ে বামন গ্রহ করা হয়েছে, কারণ সেখানে প্লুটোর কাছাকাছি বৈশিষ্ট্যের আরও অনেক বস্তু, যেমন এরিস, মেকমেক, হাউমেয়া ইত্যাদি আছে। এদের সবাইকে দেখতে প্রায় একই রকম, শুধুমাত্র আকারের সামান্য পার্থক্য আছে। প্লুটোকে গ্রহ হিসেবে ধরলে বাকিগুলোকেও গ্রহের তালিকায় স্থান দিতে হতো, যার ফলে আমাদের সৌরজগতে কয়েক ডজন গ্রহ হয়ে যেত। কুইপার বেল্টের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এখানকার জিনিসগুলো সৌরজগৎ সৃষ্টির সময়ও যেমন ছিল, আজও ঠিক তেমনই বরফে জমাট বেঁধে আছে। তাই এগুলো নিয়ে গবেষণা করা অনেকটা টাইম মেশিনে চেপে অতীতে ফিরে যাওয়ার সমান। দীর্ঘদিন ধরে প্লুটো সম্পর্কে আমরা বিশেষ কিছুই জানতাম না। দূরবীন দিয়ে দেখলে এটা কেবলমাত্র একটা অস্পষ্ট বিন্দুর মতো দেখাতো, কিন্তু 2015 সালে যখন নিউ হরাইজন স্পেসক্রাফট এর কাছাকাছি পৌঁছায়, তখন যে ছবিগুলো সামনে আসে তা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। প্লুটোর পৃষ্ঠে একটা বিশাল হাট আকৃতির অঞ্চল দেখা যায়, যার নাম দেওয়া হয় টম রিজিও। এই পুরো অংশটা নাইট্রোজেন বরফ দিয়ে তৈরি এবং এর পৃষ্ঠভাগ অত্যন্ত মসৃণ। তবে প্লুটোর রহস্য শুধু এখানে সীমাবদ্ধ নয়। এই ক্ষুদ্র বামন গ্রহটাতে অনেক পাহাড় আছে, যার মধ্যে কিছু পাহাড় 3 কিলোমিটারের থেকেও বেশি উঁচু। এই পাহাড়গুলো জলে বরফ দিয়ে তৈরি, যা এখনকার তীব্র ঠান্ডায় পাথরের মতো শক্ত হয়ে গেছে। প্লুটোর বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, যার প্রধান উপাদান নাইট্রোজেন, মিথেন এবং কার্বন মনোক্সাইড। এখানকার তাপমাত্রা এতটাই কম যে আপনি যদি সেখানে যান, তবে আপনার প্রতিটা শ্বাস সাথে সাথে বরফে পরিণত হয়ে যাবে। প্লুটোর 5টা উপগ্রহ আছে, যার মধ্যে সবথেকে বড় হলো ক্যারন। এটা আকারে এতটাই বড় যে প্লুটো এবং ক্যারন মূলত একটা সাধারণ কেন্দ্রকে ঘিরে একে অপরের চারপাশে ঘোরে। আসলে এটা একটা ডাবল সিস্টেম। এই পুরো সিস্টেমে সূর্যের আলো এতটাই কম পৌঁছায় যে সেখানকার দিনও আমাদের রাতের মতো অন্ধকার মনে হয়। সেখানে সূর্যকে একটা বড় নক্ষত্রের বদলে একটা ছোট উজ্জ্বল বিন্দুর মতো মনে হয়। কুইপার বেল্টের পর শুরু হয় স্ক্যাটার ডিস্ক, যা সম্পূর্ণ এক ভিন্ন এলাকা। এখানকার বস্তুগুলোর কক্ষপথ অত্যন্ত বাঁকা ও দীর্ঘ। এগুলো কখনো সূর্যের বেশ কাছে চলে আসে, আবার কখনো সূর্য থেকে অনেক দূরে চলে যায়। সূর্য থেকে 50 গুণ দূরে থাকা বস্তু হঠাৎ করে 1000 গুণ দূর পর্যন্ত চলে যেতে পারে। এখানকার সবথেকে বড় বস্তু হলো এরিস, যা প্লুটোর চেয়ে কিছুটা ছোট কিন্তু ওজনে বেশি। এই এলাকার বরফের পিণ্ডগুলো একসময় বৃহস্পতি বা নেপচুনের তীব্র অভিকর্ষ বলের কারণে সৌরজগতের ভেতর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়েছিল। 1977 সালে নাসা ভয়েজার 1 এবং ভয়েজার 2 নামক দুটো মহাকাশযান লঞ্চ করেছিল। এদের মূল কাজ ছিল বাইরের গ্রহগুলো সম্পর্কে স্টাডি করা। এগুলো বৃহস্পতি ও শনির চমৎকার ছবি পাঠায় এবং ভয়েজার 2 ইউরেনাস ও নেপচুনেও সফর করেছিল। তবে এদের আসল সাফল্য আসে তখন যখন এগুলো গ্রহদের ছাড়িয়ে সৌরজগতের শেষ সীমার দিকে এগোতে থাকে। এখন ভয়েজার 1 আমাদের থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার এবং ভয়েজার 2 প্রায় 20 বিলিয়ন কিলোমিটার দূরে আছে, যা মানুষের তৈরি সবথেকে দূরবর্তী মহাকাশযান। 2012 সালে ভয়েজার 1 হেলিওপজ নামের একটা সীমানা পার করে, যেখানে সৌরঝড় শেষ হয় এবং ইন্টারস্টেলার স্পেস শুরু হয়ে যায়। বিজ্ঞানীদের একটা অংশের মতে হেলিওপজ পেরোনো মানেই সৌরজগৎ ত্যাগ করা, তবে অনেকের মতে আসল সৌরজগৎ ওর্ট ক্লাউড পর্যন্ত বিস্তৃত। ভয়েজারের সেখানে পৌঁছাতে আরও 30,000 বছর সময় লাগবে। সূর্যের চারদিকে হেলিওস্ফিয়ার নামের একটা বিশাল বুদবুদ রয়েছে, যা সূর্য থেকে আসা সৌর বায়ু দিয়ে তৈরি। এটা একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে এবং বাইরে মহাকাশ থেকে আসা মহাজাগতিক রশ্মি ও বিকিরণ থেকে পুরো সৌরজগৎকে রক্ষা করে। যেখানে সৌর বায়ুর চাপ এবং বাইরে ইন্টারস্টেলার বায়ুর চাপ সমান, সেই সীমাকে হেলিওপজ বলে। হেলিওপজের পরে আছে সৌরজগতের সবথেকে রহস্যময় অংশ, ওর্ট ক্লাউড। এটা বরফ ও পাথুরে পিণ্ড দিয়ে তৈরি একটা বিশাল গোলাকার খোলস, যা সূর্যকে সব দিক থেকে ঢেকে রাখে। এটা সূর্য থেকে 2000 থেকে 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। এটা এতটাই দূরত্ব যে আলোর স্পিডে চললেও এর শেষ সীমায় পৌঁছাতে প্রায় 1.5 বছর সময় লেগে যাবে।
এটা মূলত সৌরজগৎ সৃষ্টির সময় বৃহস্পতি বা অন্যান্য বড় গ্রহের মাধ্যাকর্ষণে বাইরে ছিটকে যাওয়া জল, মিথেন ও অ্যামোনিয়ার বরফ দ্বারা তৈরি। ওট ক্লাউডের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বা মহাকাশযান একে সরাসরি দেখতে পায়নি। 1950 সালে ডাচ জ্যোতির্বিজ্ঞানী জন ওট এটা তত্ত্ব আকারে প্রকাশ করেন। তিনি লক্ষ্য করেন যে অনেক ধূমকেতু অনেক লম্বা কক্ষপথ ধরে সূর্যের দিকে ধেয়ে আসে। গণিতের সাহায্যে তিনি হিসেব করে জানান যে এই ধূমকেতুগুলোর উৎপত্তি নিশ্চয়ই মহাকাশের খুব দূরবর্তী কোনো স্থান থেকে হচ্ছে। আজ প্রায় সমস্ত বিজ্ঞানী এই থিওরিটা মেনে নেন, তবে কোনো মহাকাশযান এখনও সেখানে পৌঁছায়নি। হয়তো আমাদের প্রজন্মের পক্ষে এটা দেখা সম্ভব হবে না। আকাশে যখন কোনো ধূমকেতু দেখা যায় তখন তার উজ্জ্বল লম্বা লেজ আমাদের মুগ্ধ করে, কিন্তু এই ধূমকেতুগুলো কোথা থেকে আসে কখনো ভেবে দেখেছেন? এর বেশিরভাগটা আসে ওট ক্লাউড থেকে। সূর্যের মহাকর্ষ বল এদের কয়েক বিলিয়ন বছর ধরে সেখানে ধরে রাখে, কিন্তু মাঝে মাঝে অন্য কোনো নক্ষত্রের মহাজাগতিক ঘূর্ণনের কারণে এরা কক্ষপথচ্যুত হয়ে ভেতরের সৌরজগতের দিকে যাত্রা শুরু করে। যখন ধূমকেতু সূর্যের কাছাকাছি আসে তখন সূর্যের তাপে এর উপরিভাগের বরফ গলতে শুরু করে এবং গ্যাস ও ধূলিকণার এক বিশাল মেঘ তৈরি হয়। সৌরঝড়ের চাপের কারণে এই মেঘটি সূর্যের বিপরীত দিকে একটা লম্বা লেজের রূপ নেয়। কিছু ধূমকেতু কয়েক বছর পরপর ফিরে আসে, যা প্রতি 76 বছর পরপর দেখা যায়, কিন্তু ওট ক্লাউড থেকে আসা ধূমকেতুগুলো একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর সময় নিয়ে নেয়। আবার কিছু ধূমকেতু এমনও আছে যেগুলো জীবনে মাত্র একবারই সূর্যের চারদিকে অতিক্রম করেছে এবং চিরতরে মহাশূন্যে হারিয়ে গেছে। এদের লং পিরিয়ড কমেটস বলা হয়। এর একটা বিখ্যাত উদাহরণ হলো নিও ওয়াইজ কমেট, যা 2020 সালে দেখা গিয়েছিল। নিও ওয়াইজের মতো দীর্ঘ মেয়াদের ধূমকেতুগুলো সৌরজগতের দূরতম প্রান্তের অতিথি, যা পরবর্তী 6800 বছরের মধ্যে আর ফিরবে না। কুইপার বেল্টের কিছু মহাজাগতিক বস্তুর অস্বাভাবিক স্পিডের ওপরে ভিত্তি করে বিজ্ঞানীরা অনুমান করছেন যে নেপচুনের পরে প্ল্যানেট 9 নামের একটা গ্রহ লুকিয়ে থাকতে পারে, যা পৃথিবীর থেকে 5 থেকে 10 গুণ বড় হতে পারে এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 10 থেকে 20 হাজার বছর সময় লাগতে পারে। সূর্যের আলো পৌঁছাতে না পারা ও প্রবল অন্ধকারের কারণে প্ল্যানেট 9-এর মতো রহস্যময় গ্রহ খুঁজে বের করা অত্যন্ত কঠিন। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা সমস্ত উন্নত টেলিস্কোপের সাহায্যে এটা খুঁজে পাওয়ার একটানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি সত্যি এই গ্রহের সন্ধান পাওয়া যায় তাহলে 1846 সালে নেপচুন আবিষ্কারের পর এটি হবে বিগত 150 বছরের মধ্যে বিজ্ঞানের সবথেকে বড় আবিষ্কার। তবে এটা বাস্তবে আছে কিনা তা নিয়ে এখনও বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। আমাদের সৌরজগৎ ঠিক কোথায় গিয়ে শেষ হয়েছে তা নির্ভর করে আমরা এর সীমানা কীভাবে সংজ্ঞায়িত করছি তার ওপর। যদি সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবকে সীমানা ধরা হয় তাহলে হেলিওপজের পরে সৌরজগৎ শেষ হয়ে যায়, যা ভয়েজার 1 মহাকাশযান ইতিমধ্যেই পার করেছে। কিন্তু যদি সূর্যের মাধ্যাকর্ষণ বলের প্রভাবকে সীমানা ধরা হয় তাহলে সৌরজগৎ ওট ক্লাউডের শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত বিস্তৃত। আমাদের সবথেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত, অথচ ওট ক্লাউডের বাইরের সীমানায় 1.5 আলোকবর্ষ পর্যন্ত ছড়িয়ে আছে, যার মানে আমাদের এবং পরবর্তী নক্ষত্রের মোট দূরত্বের 1/3 পথ আমাদের সৌরজগতই অধিকার করে রেখেছে। কোনো মহাকাশযান অন্য নক্ষত্রের দিকে রওনা হলেও আমাদের এই ওট ক্লাউড পার হতে হাজার হাজার বছর সময় লেগে যাবে। আমরা ভাবি যে আমরা সূর্যকে কেন্দ্র করে একটা ছোট এলাকায় বসবাস করি, কিন্তু বাস্তবে আমাদের এই সৌরজগৎ মহাকাশের এক বিশাল অংশ জুড়ে ছড়িয়ে আছে। আমরা নেপচুন পর্যন্ত মিশন পাঠিয়েছি, আমরা ভয়েজারকে হেলিওপজের বাইরে পাঠিয়েছি, কিন্তু আমরা এখনও আমাদের সৌরজগতের 99% জায়গা সচক্ষে দেখতে পাইনি। সো বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আপনি কোন তথ্যটা একেবারে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। ধন্যবাদ।